প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সব মহলে এখন। সম্ভাব্য প্রার্থীদের হলফনামা। হলফনামা শব্দটি বেশি চলছে, পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে এসছে। তো ইংরেজিতে যেটিকে আমরা বলি এফিডেভিট, তো এই ক্ষেত্রে ইলেকশন এফিডেভিট বলা যেতে পারে বা ইলেকশন নমিনেশন এফিডেভিট বলা যেতে পারে। বাংলায় আমরা এটিকে হলফনামাই বলছি। তো সে হলফনামা নিয়ে প্রচুর কথা হচ্ছে বিভিন্ন মহলে। আর ইতিমধ্যে আমরা জানি সবাই 29 ডিসেম্বর পর্যন্ত নমিনেশন পেপার সাবমিট করবার বিষয়টি উন্মুক্ত ছিল। সম্ভাব্য প্রার্থীরা তাদের নমিনেশন পেপার সাবমিট করেছেন 29 ডিসেম্বর পর্যন্ত। আর নমিনেশন পেপারের সঙ্গে প্রার্থীর স্বাক্ষরিত একটি হলফনামা বা এফিডেভিট জমা দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, হলফনামায় যে বিষয়গুলো ছিল সেগুলো হলো একজন প্রার্থীর আয় ব্যয়ের হিসেব, সম্পদ বিবরণী, তিনি ঋণ খেলাপি কিনা বা কোনো ব্যাংকে ঋণ আছে কিনা, থাকলে সেটির পরিমাণ কী, খেলাপি পর্যায়ে পৌঁছেছে কিনা, না স্বাভাবিক আছে পরিস্থিতি, এইসব তথ্যগুলোই এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি, বয়স, এসবও থাকে। তো হলফনামায় এইসব বিষয়গুলো উল্লেখ থাকে। আর একজন প্রার্থী হলফনামা স্বাক্ষর করেন একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিংবা নোটারি পাবলিকের উপস্থিতিতে। তো এগুলো হয়েছে, কারণ নমিনেশন পেপার যেহেতু সাবমিট করা হয়ে গিয়েছে, 29 ডিসেম্বর পর্যন্ত সেটি চলছিল। হলফনামাও সব প্রার্থী জমা দিয়েছেন। তো এই হলফনামার সবার হলফনামা নিয়ে কথা হচ্ছে না। যারা বিশেষভাবে আলোচিত বড় দলগুলোর, তাদের প্রার্থীদের হলফনামা নিয়ে কথা হচ্ছে। হাই প্রোফাইল প্রার্থী যারা আছেন তাদের নিয়ে কথা হচ্ছে সব মহলে। বেশ কিছু প্রশ্নের উদ্রেক করেছে তাদের জমাদানকৃত হলফনামা। তো এখানে প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে, যেটি ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন, হলফনামা জমা দেওয়ার বিষয়টি নমিনেশন পেপারের সঙ্গে কম্পালসারি করা হয়েছে বা বাধ্যতামূলক 2008-এর নবম সংসদ নির্বাচন থেকে। তো সেই থেকে এটি চলছে। তারপর যেসব নির্বাচন হয়েছে সেগুলোর কথা তো বলে লাভ নেই। তো নিয়মে ছিল যে হলফনামা জমা দিতে হবে। তো বলছিলাম যে হলফনামা নিয়ে কথা চলছে। কেন কথা চলছে? কারণ কিছু কিছু প্রার্থী তাদের হলফনামায় যে আয় ব্যয়ের হিসেব দেখিয়েছেন, সম্পদ বিবরণী জমা দিয়েছেন। তো এইটি অনেকের কাছে বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়েছে, কারণ অনেকেরই কমন সেন্স বলছে যে এইটি হতে পারে না। কারণ এই হাই প্রোফাইল প্রার্থীদের এরকম কম আয় থাকতে পারে না। তাদের যাপিত জীবন, তারা যেই জীবনযাপন করেন, বিলাসী জীবনযাত্রা, এর সঙ্গে তাদের সম্পদ বিবরণী এবং আয় ব্যয়ের হিসেব মিলছে না। আর আয় ব্যয়ের হিসেবের বিষয়টি গত কর বছরের জন্য ধার্য করা হয়েছে, এইটি নিয়ম। আর এই পুরো বিষয়টি আসলে নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের যে আরপিও আছে, রিপ্রেজেন্টেশনাল পাবলিক অর্ডার কিংবা পিপল অর্ডার, আরপিও, যেটিকে বাংলায় আমরা বলি গণপ্রতিনিধিত্ব আদেশ। সেই আরপিও কিন্তু নিয়ন্ত্রণ করছে পুরো হলফনামার বিষয়টি। তো সেই আরপিও অনুযায়ী এই হলফনামা সাবমিট করা হয়েছে। আর তাতে করে আরেকটি বিষয় এখানে উল্লেখ করা ভালো, আরপিওতে আগে 8টি নিয়ম মেনে হলফনামা সাবমিট করতে হতো, এখন নিয়ম আরও দুটো বেড়েছে, 10টি নিয়ম মেনে হলফনামা সাবমিট করতে হয় বা হয়েছে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু 2025-এ কিন্তু আরপিও সংশোধন হয়েছে, আমরা জানি, সর্বশেষ। তো সেই সর্বশেষ সংশোধিত আরপিও অনুযায়ী কোনো প্রার্থীর যদি বিদেশেও কোনো সম্পদ থাকে, সেটিও কিন্তু হলফনামায় আসতে হবে, বাধ্যতামূলক। আর এই সংশোধিত আরপিও অনুযায়ী কেউ যদি হলফনামায় ভুল তথ্য দিয়ে থাকেন, মিথ্যে তথ্য দিয়ে থাকেন, পরবর্তী যাচাই বাছাই যদি সেটি ধরা পড়ে। আর আরেকটি বিষয় প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, প্রার্থীদের হলফনামা এবং নমিনেশন, এটি যাচাই বাছাইয়ের কাজ কিন্তু চূড়ান্তভাবে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসার করে থাকেন। তো রিটার্নিং অফিসাররা সেটি করেছেন নিশ্চয়ই। এবং আর ডিসপিউট জানাবার বিষয় আছে, যেটি বলছিলাম যে হলফনামায় কোনো তথ্য, প্রদত্ত তথ্য বিষয়ে যদি কারো প্রতিপক্ষের কোনো প্রার্থীর তার প্রতিপক্ষের হলফনামায় দেয়া তথ্য বিষয়ে সন্দেহ জাগ্রত হয়,
কিংবা তিনি সন্দেহ করেন যে তার প্রতিপক্ষ প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ভুল বা মিথ্যে তথ্য দিয়েছেন, তিনি কিন্তু ডিসপিউট জানাতে পারবেন রিটার্নিং অফিসারের কাছে। কিংবা প্রার্থী না হলেও সাধারণ মানুষের পক্ষ থেকে, পাবলিকের পক্ষ থেকে কেউ ডিসপিউট তুলতে পারবেন যে অমুক প্রার্থী হলফনামায় এই তথ্য দিয়েছে, এই তথ্যগুলো আমাদের কাছে মিথ্যে প্রমাণিত হচ্ছে, ভুল মনে হচ্ছে, এবং প্রমাণ দিতে হবে, প্রমাণ দাখিল করতে হবে কেন তার কাছে এই তথ্যগুলো অসংলগ্ন কিংবা মিথ্যে বা বানোয়াট মনে হচ্ছে। তো এটি দিতে পারলে রিটার্নিং অফিসার কিন্তু সেইটি আমলে নেবেন এবং নিতে হবে তাকে আমলে। আর এখানে আরেকটি বিষয় আসছে, সেটি হলো 18 জানুয়ারি পর্যন্ত নমিনেশন পেপার 29 ডিসেম্বর পর্যন্ত সাবমিশন হয়ে গিয়েছে। 18 জানুয়ারি পর্যন্ত ডিসপিউট জানানো যাবে। সম্ভাব্য প্রার্থী, সেটি প্রতিপক্ষ প্রার্থীও হতে পারেন কিংবা জনগণের পক্ষ থেকে কেউ হতে পারেন। 18 জানুয়ারির মধ্যে ডিসপিউট জানাতে হবে এবং প্রমাণ সাপেক্ষে প্রমাণ দিতে হবে কেন তার এমনটি মনে হচ্ছে, কোন তথ্য বলে তিনি বলছেন যে প্রতিপক্ষ প্রার্থীর কিংবা প্রার্থীর সেই তথ্যগুলো ভুল। তো 18 জানুয়ারি পর্যন্ত সেটি ডিসপিউট তোলা যাবে এবং ডিসপিউটের সেটেলমেন্ট হবে, সমাধান হবে। আর 20 জানুয়ারি প্রার্থিতা চূড়ান্ত করবে ইলেকশন কমিশন, আর তারপর দিন প্রতীক বরাদ্দ হবে। এই রেলিভেন্ট তথ্যগুলো দিয়ে রাখলাম। তো আবার ফিরে আসছি এখন যে হাই প্রোফাইল প্রার্থীদের হলফনামায় দেয়া যে আয় ব্যয়ের হিসাব এবং সম্পদ বিবরণী, এইটি জনমনে প্রশ্নের উদ্রেক করেছে এবং বেশ ভালোভাবেই অনেকে হাস্যরসাত্মকভাবে বিষয়গুলো নিচ্ছেন, মজা করছেন, যে তাদের কাছে জোক মনে হয়েছে। কিছু কিছু হাই প্রোফাইল প্রার্থীর গত কর বছরে যে আয় তারা দেখিয়েছেন, যে উপার্জন তারা করেছেন এক বছরে, সেটি অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তো এমন 3 জন হাই প্রোফাইল প্রার্থী হলেন বগুড়া 6 এবং ঢাকা 17 থেকে যার নমিনেশন সাবমিট করা হয়েছে। বিএনপির বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমান, তার হলফনামায় দেয়া আয় ব্যয়ের হিসেব নিয়ে অনেকে যোগ করছেন, প্রশ্ন উঠেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 15 থেকে আমির জনাব শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার হলফনামায় দেয়া আয় ব্যয়ের তথ্য নিয়েও কারো কারো কাছে এটি অসামঞ্জস্যপূর্ণ মনে হয়েছে, তার প্রোফাইলের সঙ্গে বা জীবনযাত্রার সঙ্গে এটি অনেকে মনে করছেন যায় না। আর আরেকজন প্রার্থীর আয় ব্যয় নিয়েও কথা আছে, জনাব নাহিদ ইসলাম, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তো এই 3 জন হলফনামায় যে আয় ব্যয়ের হিসেব দিয়েছেন, সংক্ষেপে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। অনেকে ইতিমধ্যে সংবাদপত্রে পড়ে ফেলেছেন খবরগুলো। তো শুরু করছি জনাব তারেক রহমানকে দিয়ে। বগুড়া 6 এবং ঢাকা 17 থেকে তিনি প্রার্থী হয়েছেন। গত কর বছরে 2025-26 তার আয়কর রিটার্নে দেখানো হয়েছে 6,76,353 টাকা তার গত কর বছরে আয়। সারা বছরে তিনি আয় করেছেন 6,76,353 টাকা, জনাব তারেক রহমান। আচ্ছা, মোট সম্পদের পরিমাণ ঘোষণা করা হয়েছে হলফনামায় 1,97,00,000 টাকা। দুটো বিষয় কিন্তু ভিন্ন, মোট সম্পদের পরিমাণ এবং গত কর বছরে আয়। স্ত্রী জুবাইদা রহমানের মোট সম্পদ দেখানো হয়েছে 1,05,30,000 টাকা। আচ্ছা, ঢাকা 15 জামায়াতের আমির জনাব শফিকুর রহমান 2025-26 কর বছরে, গত অর্থ বছরে তিনি আয় করেছেন 3,60,000 টাকা সারা বছরে। তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি হলো 1.5 কোটি টাকার। আচ্ছা, তার আছে একটি গাড়ি এবং 10 ভরি স্বর্ণ, যার অর্জনকালে বা অধিগ্রহণকালে যার মূল্য ছিল 5,50,000 টাকা। তো বোঝা গেল গাড়িটি পুরনো এবং যেই 10 ভরি স্বর্ণ আছে, স্বর্ণের তো এখন অনেক দাম, বাট তিনি দেখিয়েছেন 5,50,000 টাকা দাম, সেগুলোর যখন তিনি অর্জন করেছিলেন, আগে হয়তো কিনেছেন কয়েক বছর আগে, সেই দাম দেখানো হয়েছে। আচ্ছা, এর বাইরে তার আছে 217 শতক কৃষি জমি, যার আর্থিক মূল্য 18 কোটি টাকা। 13 শতক অকৃষি জমি আছে জনাব শফিকুর রহমানের, যার আর্থিক মূল্য 2,54,00,000 টাকা। 27 লাখ টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়িও আছে জনাব শফিকুর রহমানের। আচ্ছা, আরেকটি বিষয় বলে রাখা ভালো, জনাব তারেক রহমানের, যেটি বলছিলাম যে তার গত অর্থ বছরে, কর বছরে 6,76,000 টাকা তিনি আয় করেছেন এবং মোট সম্পদের পরিমাণ বলছিলাম 1,97,00,000 টাকা তার নিজের এবং তার ওয়াইফের 1,05,00,000 টাকা। এর বাইরে তার অকৃষি জমি আছে কিছু, যেগুলোতে ফার্মিং হয় না, কৃষিকাজ করা যায় না। তো অকৃষি জমি আছে যার দাম দেখানো হয়েছে 3,45,000 টাকা। আচ্ছা,
আর আছে একটি উপহার পাওয়া জমি, যার আর্থিক মূল্য অজানা বলা হয়েছে হলফনামায়। ৭৭টি মামলা আছে তার বিরুদ্ধে বা মামলা ছিল, সেই তথ্য উল্লেখ করেছেন। আর জামায়াতের আমির জনাব শফিকুর রহমান তার বিরুদ্ধে 34টি মামলা থাকার কথা উল্লেখ করেছেন। আচ্ছা, এখন এই দুজনের যে আয় ব্যয়ের হিসেব এবং সম্পদ বিবরণী আমরা জানলাম, এটি নিয়ে আমি আলোচনা করব, একটু ক্রিটিক্যালি কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের আয় ব্যয়ের হিসেবটা একটু দেখে আসি। সেখানে তার সর্বশেষ দাখিলকৃত আয়কর রিটার্ন যেটি জমা দিয়েছেন, সেখানে দেখা যে তথ্য আছে, গত কর বছরে 2025-26 তিনি আয় করেছেন 13,05,158 টাকা। পুরো বছরে 13,05,158 টাকা। আচ্ছা, মোট সম্পদ আছে তার 32,16,122 টাকা, স্থাবর অস্থাবর মিলিয়ে। নো বাড়ি, নো গাড়ি, নো স্থাবর সম্পত্তি। তার কোনো নিজের বাড়ি নেই, নিজের নামে কোনো গাড়ি নেই, এবং স্থাবর সম্পত্তি নেই, জায়গা জমির মতো কোনো বিষয় নিজের নামে নেই। আচ্ছা, তার ওয়াইফের আছে 15 লক্ষ টাকার সম্পদ। তো বলছিলাম যে সব প্রার্থীরই হলফনামা ধরে টান দিলে কিছু অসঙ্গতি পাওয়া যাবে, বাট হাই প্রোফাইল দ্যাট হলফনামা নিয়ে কথা বলছি। তিনজনের প্রসঙ্গে আলোচনা করলাম, তাদের আয় ব্যয়ের হিসেব এবং সম্পদ বিবরণী আমরা জানলাম। এখন জনাব তারেক রহমান থেকে শুরু করি। তাহলে 2025-26 অর্থ বছরে জনাব তারেক রহমান আয় করেছেন 6,76,353 টাকা। এইটি অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান বাংলাদেশে কোনো কারণে কেউ অসহায় হয়ে পড়লে, সেটা শিশু, কিশোর, নারী, পুরুষ, কোনো পরিবার অসুবিধায় পড়েছে, গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি তিনি তাদের দায়িত্ব নিয়েছেন, এবং সেই সংখ্যাটি কিন্তু বিশাল হবে। তো আমিও তখন খুশি হয়েছি তার এই মানবিক দিকটি দেখে। তিনি তখন লন্ডনে থাকতেন, তার 17 বছরের লন্ডন জীবনে অনেককে তিনি অ্যাডপ্ট করেছেন বা দত্তক নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন পরিবারের, তাদের খরচ চালাবার প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক জায়গায় অনেকে স্কলারশিপ দিয়েছেন, অনেক কিছু করেছেন, ভালো। তো তিনি যদি গত অর্থ বছরে এরকম 6.5 লাখ টাকার মতো আয় করে থাকেন, তাহলে তিনি কিভাবে এত দায়িত্ব পালন করলেন বা করছেন? নিশ্চয়ই বিষয়টি এরকম না যে আগের বছরে তার 5 কোটি টাকা আয় হয়েছিল, সেখান থেকে তিনি এইসব ব্যয় নির্বাহ করেছেন, আর গত অর্থ বছরে হঠাৎ করে আয় কমে 6.5 লাখ হয়ে গেছে। বিষয়টি এরকম না, নিশ্চয়ই জিনিসটির ধারাবাহিকতা আছে তার আয়ের। তাহলে এত কম আয় করে এত বিভিন্ন গুরুদায়িত্ব পালন করা তার পক্ষে কীভাবে সম্ভব হচ্ছিল? কিংবা বিলেতে 17 বছর থাকা কীভাবে সম্ভব হচ্ছিল? তিনি কি সেখানে জব করতেন? সেটির বিবরণী আমরা জানি না, যদিও আরপিও অনুযায়ী, সংশোধিত আরপিও অনুযায়ী বিদেশে থাকা সম্পদ সেখানকার আয় ব্যয়ের হিসেবে দেখবার কথা। তো সেইটি তিনি হলফনামায় উল্লেখ করেছেন কিনা আমাদের জানা নেই। আর এই হলফনামাগুলো ওয়েবসাইটে কিন্তু আছে, এখন প্রত্যেকের হলফনামা সংশোধিত আরপিও অনুযায়ী ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যে কেউ সেটি দেখতে পারেন, ওপেন আছেন। তো সেখানে এই বিষয়ে আছে বলে আমি মনে করছি না যে বিদেশে আয় ব্যয়ের হিসেব আছে, এগুলো কিন্তু উল্লেখ নেই। আর আরেকটি কথা বলে রাখা ভালো, তিনি অকৃষি জমির মালিক, 3,45,000 টাকা দামের, আর একটি জায়গা উপহার হিসেবে পেয়েছেন, সেটির আর্থিক মূল্য জানা নাই বলা হয়েছে, জানা নেই। তো এই বিষয়টি নিয়ে একটু কথা আছে। তাহলে জানা নেই এমন সম্পদ অর্জন করলে সেটির মূল্যায়ন কিভাবে হবে? ইভ্যালুয়েশনটা কি দাঁড়াবে? সেই জায়গার দাম তো 100 কোটি টাকাও হতে পারে, 1 কোটিও হতে পারে, 5 লক্ষও হতে পারে, এনিথিং ইজ পসিবল। তাহলে এই যে বলা হয়েছে তথ্যে বলা জানা নেই গিফট পাওয়া 1 খণ্ড জমি, সেটি কিভাবে গ্রহণযোগ্য? এটি আমার কাছে একটি প্রশ্ন আকারে এসেছে। আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি, হলফনামায় সম্পদ বিবরণীতে সম্পদ আছে, দাম জানি না, এরকম কি হতে পারে? এটি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কিংবা নির্বাচন কমিশন এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেবেন। এটি কিন্তু একটি প্রশ্ন, আমার কাছে ওইটি একটি প্রশ্ন, সেটি কী করে হতে পারে? আচ্ছা, জনাব শফিক রহমান, যদিও বলা হয়েছে তিনি গত বছর আয় করেছেন 3,60,000 টাকা, তার বিষয়ে একটু বলে নেওয়া ভালো এখানে। তার ক্ষেত্রে হয়তো এটি সম্ভব। কেন সম্ভব? তিনি হয়তো বলতে পারেন যে তিনি ডাক্তার, কিন্তু তিনি প্র্যাকটিস করেননি, ফলে আয় বাড়েনি, বা প্র্যাকটিস করতে পারেননি, দলের জন্য ফুল টাইম কাজ করেছেন, এটিও সম্ভব। তাহলে ফুল টাইম কাজ করবার কারণে দল থেকে তাকে একটি ভাতা দেওয়া হয়েছে, যেটি হতে পারে মাসে 30,000 টাকা। তাহলে 3,60,000 টাকা 1 বছরে হচ্ছে, কথার কথা যে দলের থেকে তাকে একটি সম্মানী ভাতা দেওয়া হয়েছে, দলের জন্য তিনি ফুল টাইম কাজ করেছেন,
সেই জন্য তিনি 3,60,000 টাকায় তার উপার্জন, নিজের আর কোনো আয় ছিল না, যোগ্যতা থাকলেও আয় করতে পারেননি বা করেননি, এইভাবে নেওয়া যেতে পারে বিষয়টি। আচ্ছা, আর তার যে গাড়ি বা 10 ভরি স্বর্ণ এগুলোর কথা বলা হয়েছে, সেটিও সম্ভব, অনেক আগে কেনা গাড়ি, পুরনো গাড়ি, দাম কম। আর তার কৃষি জমি বা অন্যান্য বিষয় যেগুলো আছে, অকৃষি জমি, সেগুলো বেশ ভালোই, সেখানেও দেখা যাচ্ছে প্রায় 20-22 কোটি টাকার মতো সম্পদ তার আছে, তো সেগুলো ক্লিয়ার। এক্সকিউজ মি। তো তাই তার ক্ষেত্রে গত কর বছরে যদি তার উপার্জন কম হয়ে থাকে, সার্বিকভাবে তার বেশ কিছু সম্পদ আছে, তিনি সম্পদশালী কম বেশি বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে বলা যায়। তো সেগুলো মোটামুটি তিনি ক্লারিফাই করেছেন, তার বিষয়টি একটু স্বচ্ছতা আমি নিজের থেকে দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, জনাব নাহিদ ইসলাম, এবং তার পেশা হিসেবে নাহিদ ইসলামের পরামর্শ দেওয়া হয়েছে যে তিনি পরামর্শদাতা হতে পারে, কনসালটেন্সি করেন কোনো বিষয়, সেখান থেকে আয় হতে পারে। আর তার এর চেয়ে বেশি আয় করবার সুযোগ কম, কারণ তিনি সদ্যই ছাত্র ছিলেন, ছাত্রত্ব শেষ হয়েছে, তারপর তিনি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এখন এনসিপির আহ্বায়ক, তাই তার উপার্জন সেভাবে দেখানো হয়নি, ওরকম নেই কিছু বড়। এটি নিয়ে আমার তেমন কোনো আপত্তি নেই, বাট বাকি দুটো নিয়ে অনেকেই কথা বলছেন। তো এখন কথা হলো, যেটি বলছিলাম, যদি কেউ ডিসপিউট তুলেন, আপত্তি করেন, বিতর্ক তৈরি হয় এই হলফনামায় প্রদর্শিত আয় ব্যয়ের হিসেব এবং সম্পদ বিবরণীতে, তাহলে সেইটি নিয়ে 18 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন কাজ করতে পারবে, তাদের হাতে সুযোগ আছে কাজ করবার। আর সংশোধিত আরপিও কিংবা জনপ্রতিনিধিত্ব আদেশে আমরা এটিও জানতে পেরেছি যে কোনো প্রার্থী যদি নোয়িংলি, জেনে শুনে স্বইচ্ছায় ভুল তথ্য দেন হলফনামায়, তাহলে তার প্রার্থিতা বাতিল হতে পারে। পরবর্তীতে যদি প্রমাণ হয় তিনি কোনো তথ্য ভুল দিয়েছেন ইন্টেনশনালি, তাহলে তার প্রার্থিতা বাতিল হতে পারে। শুধু তাই না, অন্যান্য শাস্তিরও বিধান আছে, সেই শাস্তি হলো জেল জরিমানা। তো প্রার্থীরা, আমি বিশ্বাস করি তারা নিশ্চয়ই তথ্যগুলো জানতেন, হাই প্রোফাইল, লো প্রোফাইল, নো প্রোফাইল, এরকম প্রার্থী তো আছেন। তাহলে সব প্রোফাইলের প্রার্থী কিন্তু বিষয়টি জানতেন যে হলফনামায় কী কী তথ্য দিতে হবে, বানোয়াট, মন গড়া, মিসলিডিং কোনো কিছু দেওয়া যাবে না, দিলে তারা শাস্তির মুখোমুখি হবে, নিশ্চয়ই তারা তথ্যগুলো জানতেন, জেনেই নিশ্চয়ই হলফনামা দিয়েছেন। তো এখন এক্সকিউজ মি, 18 জানুয়ারি পর্যন্ত যাচাই বাছাইয়ের সুযোগ আছে নির্বাচন কমিশনের এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের, তাই কোনো ডিসপিউট থাকলে নিশ্চয়ই আমরা জানতে পারবো। তো এই প্রসঙ্গে একজন রাজনীতি বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদের বরাতে বিবিসি বাংলা জানিয়েছে যে বাংলাদেশে এই বেশিরভাগ রাজনীতিবিদের কিংবা প্রার্থীদের, বিশেষভাবে জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হন বা আগে হয়েছেন, তাদের এই হলফনামার তেমন কোনো মূল্য নেই তিনি বলেছেন, কারণ এগুলো এত কম সময়ের মধ্যে সঠিকভাবে যাচাই বাছাই করা যায় না। তাই এইটি একটি আনুষ্ঠানিকতা আছে, তারা আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন বিষয়টি, সেভাবে কেয়ারলেসলি অনেকেই জমা দিচ্ছেন, আর নির্বাচন কমিশন কেয়ারলেসলি সেগুলো দেখছে। এই অভিযোগটি গুরুতর। এক্সকিউজ মি, প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হলফনামা একজন প্রার্থীর সম্পর্কে ভালোভাবে জানবার জন্যে, তাহলে সেই কাজটি যদি কেয়ারলেসলি হয় কিংবা সময়ভাবে নির্বাচন কমিশন কিংবা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা সঠিকভাবে করতে না পারেন, তাহলে সেইটি জাতির সঙ্গে একটি ঠাট্টা হয়ে গেল। প্রয়োজনে তারা সময় বাড়িয়ে নিতেন, বাট সঠিকভাবে এই হলফনামাগুলোর যাচাই বাছাই হওয়া দরকার ছিল এবং দরকার বলে মনে করছি এখনো। যদি হতো এবং যথার্থ মূল্য পেত এই হলফনামা প্রকৃত অর্থে, তাহলে অনেক দুর্বৃত্তায়িত রাজনীতিবিদকে আমাদের সহ্য করতে হতো না। কালো টাকার মালিকেরা সংসদ সদস্য হিসেবে আইন প্রণয়নের জন্য, আমার আপনার জন্য, দেশের জন্য সংসদে যেতে পারতেন না। অনেকের বিষয়টি ঝামেলায় পড়ে যেত, বাধাগ্রস্ত হতো, এবং জাতির জন্য তাতে ভালোই হতো, দেশের জন্য। তাই অন্তত এখন যদি এবছর নাও হয়, ভবিষ্যতের জন্য হলো নির্বাচন কমিশনকে এই বিষয়গুলো আমলে নিতে হবে, সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে। কারণ এই বিষয়গুলো সঠিক যাচাইয়ের জন্য, আর্থিক বিষয়গুলো যাচাইয়ের জন্য, কেউ কোনো প্রার্থী ঋণ খেলাপি কিনা, তার আর্থিক কেলেঙ্কারি আছে কিনা, এইসব বিষয় বুঝবার জন্য বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকিং ইনস্টিটিউশন হয়ে কিন্তু তথ্যটি পেতে হচ্ছে নির্বাচন কমিশনের। আচ্ছা, তার বিরুদ্ধে মামলা আছে কিনা, তিনি সাজাপ্রাপ্ত আসামি কিনা ইত্যাদি বিষয় জানবার জন্য পুলিশ এবং আদালতের রেকর্ড ঘাটাঘাটির দরকার হচ্ছে।
তার আয়কর দেবার বিষয় স্বচ্ছ কিনা সেগুলো জানবার জন্য এনবিআর এর মোকাবেলা করতে হচ্ছে, শরণাপন্ন হতে হচ্ছে। তাহলে এখানে কতগুলো পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক, আদার ব্যাংকিং ইনস্টিটিউশনস, এনবিআর, পুলিশ অ্যান্ড কোর্ট সিস্টেম। এই সবগুলো ব্যবস্থা হয়ে একজন প্রার্থীর হলফনামা যাচাই বাছাই করার জন্য 7 দিন 10 দিন কি যথেষ্ট সময়? না। প্রয়োজন হলে নির্বাচন কমিশন সময় আরও বাড়িয়ে নিতে পারত, কিন্তু এই কাজটি সঠিকভাবে হওয়া দরকার ছিল আমাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, এবং সত্যিকার অর্থে আমরা যদি সংস্কার চাই এই জায়গাটিতে। তাহলে প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন।